এবার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের যে খবরটি এলো, বাংলাদেশের গণমাধ্যমে সেটি প্রকাশ পেয়েছে এবং দলটির নেতারা সেটা জানিয়েছেন। দিল্লিতে শেখ হাসিনা কি দলটির নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন? আর এই সাক্ষাৎ আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? ভারত সরকার শেখ হাসিনাকে প্রকাশ্যে আনতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? এই বিষয়ে আপনার বিশ্লেষণ এবং খবর জানতে চাই দাদা। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ভারতে শেখ হাসিনা যে আছেন সেখানে পর্যায়ক্রমে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে যেখানে আছেন, যাদের পক্ষে সম্ভব, বাংলাদেশ থেকে নয় কিন্তু বিদেশে রয়েছেন বা ভারতে রয়েছেন, নানা শহরে আছেন, তারা কখনো সখনো এসে এরকম পর্যায়ক্রমে 5-4 জন 5 জন করে তারা সাক্ষাৎ করছেন। এবং এই খবরটি মানে প্রথম যখন খবর হচ্ছিল তখন খবর ছিল, কিন্তু এখন এটা ঘন ঘন এত বৈঠক হচ্ছে যে এখানে ভারত থেকে আর খবর হচ্ছে না। যেটা আমি দেখলাম, খবরটির সূত্র লন্ডন থেকে প্রকাশিত হয়েছে এবং সেখানে সেই যারা উপস্থিত ছিলেন বৈঠকে তাদেরই কেউ এটা সেখানে তাই সাংবাদিককে বলেছেন বলে। ঘটনাটা সত্য, অসত্য খবর, অসত্য নয়। তবে এটা প্রথম বৈঠক নয়, এর আগে আমেরিকার দল এসছে, কানাডা থেকে এসছে, অস্ট্রেলিয়া থেকে এসছে, নানা দেশ থেকে যারা যখন সম্ভব হয় আসতে পারেন ভারতে, এবং সেই তারা তখন দেখা করেন। পরে তিনি তাদের সঙ্গে পর্যায়ক্রমে পার্টির ভুল ত্রুটি হয়েছিল কি হয়নি, বা ভবিষ্যতে কি রণনীতি নেওয়া উচিত, কিভাবে আওয়ামী লীগ আবার পুনরায় ফিরতে পারে, এ বিষয়ে পার্টিগত দিক থেকে সকলের তিনি মত নিচ্ছেন, পরামর্শ নিচ্ছেন। সেটা নিয়ে এখনো কোনো সুচিন্তিত কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন কিনা সেটা আমি জানি না। বা এরা যে এসছিলেন এটুকু শুনেছি, কিন্তু আমার সঙ্গে এদের কারো কথা হয়নি বা দেখা হয়নি। কারণ আমি তাছাড়া দিল্লিতে ছিলামও না, আমি কলকাতায় বইমেলা উপলক্ষে কলকাতায় ছিলাম। তো তুমি যেটা বলছো যে সেটা আমি বলছি যে হ্যাঁ, আমি তো আগেও বলেছি অনেক জায়গাতেই যে তাকে অন্য যারা সাক্ষাৎ করেছেন, তার ব্যক্তিগত চিকিৎসক সাক্ষাৎ করেছিলেন, সেটা আমার খুব জানার আগ্রহ ছিল। এবং তার থেকে শুনেছি তার শারীরিক যে অবস্থা, সম্পূর্ণ সুস্থ তিনি, সম্পূর্ণ একই রকম চনমনে মেজাজে আছেন। কেউ কেউ এটাও বলেছেন আমাকে যে তাকে দেখে মনে হয়নি যে তিনি প্রধানমন্ত্রী নন, প্রধানমন্ত্রীর মেজাজেই তিনি আছেন, প্রধানমন্ত্রীর প্রোটোকলেই আছেন। এবং ভারত সরকার একজন প্রধানমন্ত্রীকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে সেরকম সুযোগ সুবিধা তাকে দিচ্ছেন, শুধু তার একমাত্র নিরাপত্তার কারণে তার যে কোনো মানে বাইরে বেরোনোটা হয়তো সম্ভব হচ্ছে না। এর আগে ভুলভাল অনেক খবর বেরিয়েছে, তাকে অমুক জায়গায় দেখা গেছে, লোদি গার্ডেনে দেখা গেছে, বাজার করতে দেখা গেছে। সম্পূর্ণ ভুল। একজন প্রধানমন্ত্রীকে বাজার করতে যেতে হয় না। আহ, এখন এইটুকুই বললাম আর কি, যে আমার মনে হচ্ছে এটা, যেহেতু নির্বাচন আসন্ন, বাংলাদেশে নির্বাচন নিয়ে কি হবে না হবে সেই নিয়ে নানা ধরনের মত রয়েছে। নানা রকম পর্যালোচনা চলছে, গণভোটের কি ভবিষ্যৎ, বা শেখ হাসিনা ভবিষ্যতে তিনি প্রকাশ্যে আসবেন কিনা, এসব নিয়েও ভাবনা চিন্তা চলছে। উম আমি জানি যে তিনি আহ কোনো এক সময় ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে, আমি আবার স্পষ্ট করে দিই নাহলে আবার খুব সমস্যা হয় বাংলাদেশে। আমি প্রথমবার বলেছিলাম তিনি উপস্থিত হবেন, তার মানে উপস্থিতটা যে শারীরিকভাবে ছাড়াও হওয়া যায় সেটা বুঝতে পারেননি বাংলাদেশের অনেকে। অডিও, ভিডিও, শারীরিক কোনোটাই আমি বলি উপস্থিত হবেন। তা আমি বলছি তিনি ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে উপস্থিত হতে পারেন। এখনো দিনক্ষণ কিছু ঠিক হয়নি, কোনো এক সময় কারণ হয়নি, তবে একটা সময়, কারণ বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা তাকে দেখতে চান। আর যেহেতু বাংলাদেশে নানা ধরনের গুজব ছড়ায় তার অবস্থান এবং শারীরিক পরিস্থিতি নিয়ে, কেউ কেউ ফেসবুকে নানা ধরনের ছবিও দেন তিনি হাসপাতালে শুয়ে আছেন। তো সেই সব কারণে হয়তো একবার তিনি আসতে পারেন আর কি প্রকাশ্যে। এই পর্যন্তই এখন পর্যন্ত যা আমার কাছে জানা আছে। দাদা, আমি আওয়ামী লীগের সভানেত্রী প্রকাশ্যে আসেনি আপনি বলছিলেন, কিন্তু আপনি একটি টক শোতে প্রশ্নের উত্তরে আপনি বেশ উত্তেজিত হয়েছিলেন এবং সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল। আপনি সেখানে বলতে চেয়েছিলেন যে, বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের মানুষ রক্ষা করতে পারেনি। ভারত সরকার সহযোগিতা না করলে শেখ হাসিনার ভাগ্যে অন্য কিছু করতে পারতো। আহ শেখ হাসিনা, তাহলে যে শেখ হাসিনা যে দিল্লিতে গেলেন, এটি আপনি বলছিলেন, সেভাবে বললেন, কিন্তু ফেরার বিষয়ে কি শেখ হাসিনাকে যেভাবে দিল্লিতে নেওয়ার ক্ষেত্রে ভারত সরকার যেভাবে সহযোগিতা করেছিল, ঠিকই একই পুনরাবৃত্তি হতে যাচ্ছে বাংলাদেশে ফেরার ক্ষেত্রেও? কি সেই একই বিষয় ঘটবে কিনা, সেই বিষয়ে আপনি একটু বলেন।
না দেখো, সেটা হচ্ছে যে তাকে তিনি যখন প্রথম কথা, ভারত সরকারের সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্তটা শেখ হাসিনাকেই নিতে হবে যে তিনি ফিরবেন না কোথায় যাবেন, কোথায় থাকবেন। তিনি আপাতত তার সিদ্ধান্ত ভারতেই থাকবেন, কিন্তু দীর্ঘকাল তো থাকবেন না, এটা ঘটনা। দীর্ঘকাল তো থাকবেন না, একদিন না একদিন দেশে ফিরবেন, এবং দেশে ফেরার ক্ষেত্রে নিশ্চয়ই ভারত সেই একই ধরনের সহযোগিতা করবে। তার অর্থ এই নয় যে গণভবনে গিয়ে তাকে বসিয়ে আবার প্রধানমন্ত্রী করে দেয়। ইউনূস যেভাবে উড়ে এসে বসে পড়লেন, তিনি কোনো নির্বাচন ছাড়া অগণতান্ত্রিক উপায়ে, তো সেই অগণতান্ত্রিক উপায়ে ভারত তো কাউকে এরকম প্রধানমন্ত্রী করে দেবেন, এটা ভাবাটা ভুল। কিন্তু ভারত সহযোগিতা সম্পূর্ণ করবে, তাদের তার নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে, এবং তিনি বা তার থেকেও তার দল, রাজনৈতিক দল সেখানে যাতে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন, সেই ধরনের কিছু আমার ধারণা নেপথ্যে কিছু আলোচনা চলছে। মানে পুরো সঠিক তথ্য না, দেখো আমরা সাংবাদিকদের পর্যালোচনা করা উচিত, সূত্রগুলোকে একটা মালায় গাঁথা যাকে বলে। তুমি যদি বলো যে প্রথম যে ভারতের এই কিছুদিন আগে তিনি একটি ইংরেজি চ্যানেলে সাক্ষাৎকার দিলেন, যে চ্যানেলটিকে বলা হয়ে থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব ঘনিষ্ঠ একটি চ্যানেল। সেখানে যে প্রশ্ন করা হলো তিনি রাজনীতিতে ফিরবেন, তিনি কিভাবে তারেক রহমান সম্পর্কে মতামত দিন, সেক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং সেই দুটি রাজনৈতিক দল কেউ ক্ষমতায় থাকে যখন তো অন্য দল বিরোধিতা করে, আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আছেন তখন তারা বিরোধিতা করে। এভাবেই বাংলাদেশের গণতন্ত্র চলে। তিনি সেখানে কোথাও জামায়াতের নাম উল্লেখ করেননি। আর তারপরেও তিনি কিন্তু বলেছিলেন যে যদি ধরে নেওয়া যায় নির্বাচন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নির্বাচিত সরকার, এবং তিনি এটা ইঙ্গিত করেছেন যে বিএনপি সম্ভাব্য জয়ী হতে পারে, তাই তার কাছে তার আপিল হচ্ছে যেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। তার সেইটার তাকে একদিন পরেই একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থায় তারেক রহমান সাক্ষাৎকার দেন, এবং সেখানে তিনি বলেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় তিনি বিশ্বাস করেন না, কারণ ভবিষ্যতে তাহলে বিএনপিকেও কেউ নিষেধাজ্ঞা আরোপ করে নিষেধ করতে পারে। তবে অপরাধ যদি হয় তার বিচার হতে পারে। এটা একটা সুস্থ স্বাভাবিক কথা আর কি, এ বিষয়ে কোনো সন্দেহ। ফলে এইসবগুলো সূত্রগুলোকে যদি যোগ করা যায়, তাহলে যোগ করলে মনে হয় যে একটা কোথাও কি আলোচনা চলছে, আমি এটা প্রশ্ন হিসেবে রাখছি, খবর হিসেবে বলছি না, কোথাও কি একটা আলোচনা চলছে যেখানে ভারত হয়তো মধ্যস্থতাকারী, যে কিভাবে এই রাজনৈতিক দলের নেতারা তারা আবার কিভাবে ফিরে যেতে পারেন, যারা জেলে আছেন তাদের কিভাবে তাদের অপরাধের বিচার হোক, কিন্তু অন্তত জামিনে যাতে তারা মুক্তি পান। যে কোনো স্বাভাবিক দেশে জামিন পাওয়াটা অধিকার। বিনা জামিনে আটক রাখা মানে তো সেই দেশটা ফ্যাসিবাদী সরকার। বিনা জামিন দিয়ে যদি কাউকে আটকে রাখেন দীর্ঘকাল, সেটা ফ্যাসিবাদে হয়ে থাকে। তারা তো ফ্যাসিবাদ বলে নিজেদের দাবি করে না। তারা তো তাদের তো গণতান্ত্রিক উদার হওয়ার জন্য তাদেরকে সকলকে মুক্তি জামিনে দিয়ে তারপর তার বিচার চলতে থাকুক। তারা কারোর মামলা প্রত্যাহার করার দাবি করা হচ্ছে না। সুতরাং আমার সেই জন্য মনে হয়েছে যে কোথাও একটা হচ্ছে, এটা আমি সাংবাদিক হিসেবে পর্যালোচনা করছি, এবং এটা আমি সঠিক তথ্য দিতে পারবো না যে কে কখন কিভাবে কোন সময় এই ব্যাকরুমে বিএনপির সঙ্গে কথা বলেছেন। কিন্তু লক্ষ্য করলেই তোমরা দেখবে পরপর ভারতের তরফ থেকে বিএনপি সম্পর্কে যে মন্তব্য অফিসিয়ালি করা হয়েছে, যে খালেদা জিয়া যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন, সেইভাবে যেন এই তারেক রহমানও সেই পথে, এবং এমনকি ভারতের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। শোক হতেই পারে, কিন্তু সেই শোক প্রস্তাবেও এই কথাটি বলা আছে। অর্থাৎ 2001 থেকে 6 যে বিএনপি সরকার ছিল, সেই অতীতটি কি অধ্যায়টা ভুলে নতুন ভাবে একটা সম্পর্ক তৈরি করার পথ তৈরি করার চেষ্টা ভারতের দিক থেকে আছে, এবং সেটা বিএনপি তারেক রহমানও বলেছেন যে তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চান। ফলে সব মিলিয়ে আমার মনে হয় যে যদি শেষ পর্যন্ত নির্বাচন সঠিকভাবে হয়, যদিও সে নিয়ে এখনো আমি বলবো যথেষ্ট আশঙ্কা আছে। এই প্রসঙ্গে বলতে বলতে কি যেহেতু এসে গেল, সেটা তোমার প্রশ্নের আগে আমি এটা শেষ করিনি। সেটা হচ্ছে যে ভারত যখন সমস্ত পরিবারকে, ভারত একটা নো ফ্যামিলি পোস্টিং বলে যখন ঘোষণা করলো বাংলাদেশে ঢাকায়, তাহলে বাংলাদেশের পক্ষে খুব অপমানজনক নিঃসন্দেহে। তখন তারপরে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে এমন কোনো ঘটনা ঘটেনি
যে তারা কেন চলে গেছেন বুঝতে পারছি না, নিরাপত্তার কোনো অভাব হওয়ার নয়। কিন্তু গতকাল ঢাকার মার্কিন দূতাবাস যে অ্যাডভাইসারি যেটা জারি করেছেন, তাদের ওয়েবসাইটে আছে, তাতে সেইটা দেখে আমার কাছে কিন্তু আমার আতঙ্ক আরো বেড়ে গিয়েছে। সেটা হচ্ছে তাতে বলা হয়েছে হিংসাত্মক ঘটনা ঘটবে, জঙ্গি হানা ঘটবে, মন্দির মসজিদ গির্জায় আক্রমণ হবে, এমনকি যেগুলো শান্তিপূর্ণ আপনি সমাবেশ বলে মনে করছেন সেটা শেষ পর্যন্ত অশান্তিপূর্ণ হয়ে যাবে, দুই দলের মধ্যে সংঘর্ষ বাড়বে। তাদের বলা হচ্ছে তারা যেন এই সমস্ত জায়গায় এড়িয়ে চলেন এবং মোবাইল ছাড়া যেন কোথাও না চলেন, যাতে দ্রুত প্রয়োজনে তারা বলছেন বিকল্প পথ ব্যবহার করুন। তো এই যে ইউএস এমবাসি সাধারণত প্রতিবারই এ ধরনের একটা ট্রাভেল অ্যাডভাইসারি থাকে নির্বাচনের সময়, এবারের অ্যাডভাইসারিটা আমার মনে হয়েছে গুণগতভাবে, যদি তোমরা পুরনো 2024 সালের আগে কোনো অ্যাডভাইসারি দেখে থাকো, তাহলে তার থেকে দেখবে এই অ্যাডভাইসারিটার অনেক পরিবর্তন আছে, অনেক সতর্কতামূলক বার্তা বেশি আছে। পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশে জঙ্গি হানার আশঙ্কা আছে এবং লেখা আছে বাংলায় জঙ্গি ব্র্যাকেটে চরমপন্থী হামলার কথা লেখা আছে। এটা তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টার তো ভেবে দেখা উচিত যে আমেরিকার দয়া দাক্ষিণ্যে আছেন, তাদের বন্ধু আমেরিকা, তার যিনি উঠতে বসতে তাদের সঙ্গে দেখা করেন, কথা বলেন, এবং ঠিক কখন এই অ্যাডভাইসারিটা এসছে, ঠিক তো 24 ঘন্টা আগে জামায়াতের আমিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দেখা করতেন। তাহলে কি জামায়াত থেকে তাকে এই ধরনের কোনো ফিডব্যাক দেওয়া হয়েছে? সেগুলো বহু প্রশ্ন আছে। আমি চাইবো নির্বাচন শান্তিপূর্ণভাবে আর নির্বিঘ্নে হোক। ভারত থেকেও অনেক সাংবাদিক আমি শুনলাম তারা যাওয়ার জন্য পরিকল্পনা করছে। প্রত্যেকের নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে এই আবেদন করব। দাদা, আপনি তো একটি দারুণ কথা বললেন, কিন্তু আজ আল জাজিরায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেই বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে, শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে। সেখানে অনেক কিছু বলা আছে, কিন্তু সেই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান আন্টার্কটিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান আল জাজিরাকে উনি বলেছেন, যে কথাটা আপনাকে কোট করে জানাচ্ছি, যে আওয়ামী লীগ সম্ভবত একটি অপেক্ষা করার কৌশল অবলম্বন করেছে। যতদিন শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় থাকবেন, তিনি হয়তো রাজনৈতিক সমীকরণের মধ্যেই থাকতে চাইবেন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াদের জয়কে উত্তরসূরি হিসেবে ঘোষণা করতে পারেন। এই যে আল জাজিরার এই প্রতিবেদনের সাথে আপনি কি এই যে সম্ভাবনার কথা বলছে, আপনি কি সেই সম্ভাবনা দেখছেন? না, আমি সেরকম সম্ভাবনা দেখছি না আপাতত। কিন্তু যেটা একটা ঘটনা, সজীব ওয়াজেদ জয় যেটা বলেছিলেন যে শেখ হাসিনা বয়স হয়েছেন এবং তিনি অবসর নিতে পারেন, এবং বয়স হওয়া স্বাভাবিক, তাই না? অবসর নেওয়া, রাজনীতিতে অবসর, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কেউই কোনোদিন কোনো অবসর নেন, তাই না? অবসর তো শেষ দিন পর্যন্ত থাকে না। ইন্দোনেশিয়াতে একজন 90 সাল পর্যন্ত, স্বয়ং ইউনূস আছেন 85 সালে, তিনি তো অবসর নিচ্ছেন না, তিনি আগামী আরো 5 বছর থাকার পরিকল্পনা করছেন। কিভাবে থাকবেন আমি চাই না সেটা, কিন্তু থাকার পরিকল্পনা তিনি করছেন, সহজে তিনি ছাড়ছেন না কিছু। তার ফলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে উম আহ বয়স তো স্বাভাবিক, প্রত্যেকেরই বয়স বাড়ে, বয়সের পর একটা পরিণতি হয়, এবং সেক্ষেত্রে পার্টিতে যে পুরনো যে পার্টি ছিল তার একটা সংস্কারের প্রয়োজন নিশ্চয়ই আছে। কিন্তু আমার ধারণা শেখ হাসিনা যে ভারতে চলে এলেন, আজও সেখানে কিন্তু আলোচনা হয় যে শেখ হাসিনা পালিয়ে গেল, তাই না? এবার যদি তিনি রাজনীতি থেকে সরে যান, তাহলে এই সমালোচনা হবে নাকি যে তিনি রাজনীতি থেকেও পালিয়ে গেলেন? সেটা কি সম্মান বাড়বে আওয়ামী লীগের? মনে হয় না, মনে হয় না, সেরকম না। জয় যেটা বলেছেন সেটা একটা স্বাভাবিক পরিণতির কথা বলেছেন, কিন্তু তার পরিবর্তে জয়ের সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে, এটাও কিন্তু জয়ও বলেছে যে আওয়ামী লীগ পরিবার ভিত্তিক দল নয়, এই আওয়ামী লীগে বহু নেতা আছে। ফলে শেখ হাসিনা সরে গেলেই জয় বা পুতুল নেতৃত্বে আসবেন, হয়তো ভবিষ্যতে আসতে পারে, কিন্তু এখনই যেটা প্রয়োজন তাতে শেখ হাসিনা যদি, আমি বলছি যদি, আমার এখনো মনে হয় না, কারণ আমি জানি শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের নিচু স্তরের তৃণমূল স্তরের কর্মীরা অন্য কাউকে গ্রহণ করবেন না, সহজে কেউই করবেন। আর তা না হলে তো জয় বা আল জাজিরা কেন এই প্রশ্নটা করেনি যে আপনি কি আওয়ামী লীগের দায়িত্ব নিতে রাজি আছেন? আমার সঙ্গে কথা হলে আমি এই প্রশ্নটা সরাসরি করবো, আপনি কি দায়িত্ব নিতে রাজি আছেন? সেটার উত্তরে হ্যাঁ না উনি যা বলবেন, তিনি বলবেন যে পার্টি যদি মনে করে।
দায়িত্ব। তাহলে সুতরাং পার্টির সিদ্ধান্ত, এখনো তো দলের সভাপতি শেখ হাসিনা, তিনি যতদিন সভাপতি আছেন ততদিন তিনি সিদ্ধান্ত নেবেন। 75 থেকে 81 তো শেখ হাসিনা ছিলেন, অন্য লোক আওয়ামী লীগ চালিয়েছিল। শেষ পর্যন্ত 80 সালে এসে আওয়ামী লীগের নেতারা তাকে অনুরোধ করেন এবং তিনি দায়িত্ব নিতে সম্মত হন। তারপরে 81 সালে তাকে ফিরে যান, সেক্ষেত্রে ভারত তার সুবিধা সমস্ত করে দিয়েছিল। সুতরাং আমার মতে যে এই তথাকথিত নির্বাচন যদি হিংসাত্মক না হয়, নির্বাচনে সরকার প্রতিষ্ঠিত যদি হয়, কারণ যদি এই কারণে আমি বলছি যে আমি গতকাল একটি বাংলাদেশের প্রথম সারির কাগজে গণভোটের হ্যাঁ হলে কি হবে তার একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাতে বলা আছে 180 দিন পর্যন্ত এই সরকার থাকতে পারেন ক্ষমতায়। এখন প্রেস সেক্রেটারিকে দেখে কি কখনো মনে হচ্ছে তিনি কাল রিটায়ার করছেন? মনে তো হচ্ছে না, কারণ তিনি ঘোষণা করেছেন মার্চে জাপান যাবেন, তাই না? সরকারের হয়ে যাবেন এবং ব্যবসায়িক কারণে যাবেন, ব্যবসায়িক কিছু চুক্তি করতে যাবেন, সেটাও ঘটনা। সেটা যে ইউনুসের একটা নতুন একটা তার কোম্পানি খুলেছেন না, কিছু লোক অ্যাপয়েন্ট করা বিভিন্ন দেশে দেশে, সেটা তার ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট কোম্পানি। সেই ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট কোম্পানির জন্য তিনি জাপান যাবেন চুক্তি করতে। তো ফলে তিনি তো প্রধান উপদেষ্টা থাকছেন নির্বাচনের পরেও। ফলে এই কনফিউশনটা তো বাংলাদেশের মিডিয়াতে বলা হয়েছে, এটা ভারতের প্রচার নয়। কেউ যদি, যেটা ধরুন তুমি ধরো সমান অত্যন্ত গুণীজন একজন মানুষ, অর্থনীতিবিদ, তিনি বলেছেন হ্যাঁ ভোট দিতে বলা হচ্ছে, তাতে কত 38 না কত ধারা আছে, কিন্তু ধারাগুলো কি এই মানুষগুলো জানে? ভোটাররা কি জানে যে ধারার অর্থ কি?